Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আজকে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে 12 নম্বর। ওকে, এর আগে টোটাল 11টা ক্লাস হয়ে গেছে আমাদের অলরেডি হিস্ট্রির ওপরে। যারা এখনো পর্যন্ত দেখোনি ক্লাসগুলো, আমি রিকোয়েস্ট করব তাদের যে ক্লাসগুলো অবশ্যই তারা দেখে নিও। এবং আমি তোমাদের গত সোমবার আর কি, সপ্তাহে নয় সোমবার বলেছিলাম যে আমরা 1 উইক মডার্ন ইন্ডিয়া পড়বো, 1 উইক আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়বো। ওকে, তো মডার্ন ইন্ডিয়া আমি সোমবার দিনকে শুরু করেছিলাম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ। ওকে, তো পার্ট 1টা আমি আলোচনা করেছিলাম। পার্ট 1-এর মধ্যে আমি তারা কি করে ইউরোপিয়ান কোম্পানি, কোন কোন কোম্পানি এসেছিল বা তারা কিভাবে এসেছিল, স্থলপথে এসেছিল না জলপথে এসেছিল, প্রথম ইন্ডিয়াতে কারা এসেছিল, তো ডিটেলসে কিন্তু আমি ওখানে তোমাদের আলোচনা করে দিয়েছি অলরেডি। এবং তার সাথে পর্তুগিজ এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েও কিন্তু আমি ওখানে অলরেডি আলোচনা করেছি পার্ট 1-এর ভিডিওতে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি আমি তাদেরকে বলবো প্লিজ একটু ভিডিওটা তোমরা দেখে নিও বা ক্লাসটা তোমরা করে নিও, কারণ সেই ক্লাসটা যদি তোমরা করো তাহলে আজকে পার্ট 2 আমি যেটা আলোচনা করব সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। ঠিক আছে, তো আমরা গতদিনকে পর্তুগিজ এবং ডাচ পড়ে নিয়েছি অলরেডি, এবং আমরা 3 নম্বর যে আমাদের সিকোয়েন্স অনুযায়ী চলছে, তো 3 নম্বর যারা এসেছিল বা 3 নম্বর ইউরোপিয়ান তাদেরকে নিয়ে আজকে আমরা পড়বো। শুধু 3 নম্বর নয়, তারপরে হচ্ছে কি 4 নম্বর এবং 5 নম্বর, মানে টোটাল 5টা ইউরোপিয়ান কোম্পানি আমাদের এই ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা বাণিজ্য বা ট্রেডিং পারপোসে। ওকে, আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এবং যেটা নিয়ে আমাদের পরবর্তী ক্ষেত্রে মডার্ন ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে চলতে হবে বা পড়তে হবে। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করব। আমি এখানে তো অবশ্যই তোমাদের বলবো, তার আগে আমি তোমাদের একটা ফ্লো চার্ট করে দিচ্ছি। সেই ফ্লো চার্টটা তোমরা একটু মনে রেখে দিও। সেই চার্টটা যদি তোমাদের মনে থাকে তাহলে এই জায়গা থেকে তোমাদের আর কোনো কিছু জিনিসটা গুলিয়ে যাবে না বা কোনো কিছু আর আটকাবে না, কোনো কোশ্চেন আর আটকাবে না। ঠিক আছে, তো আজকেই আমরা পড়বো হচ্ছে পর্তুগিজ দেখলাম, ডাচ দেখলাম, এবং আজকে প্রথম আমি শুরু করছি কি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আজকে আমরা একটুখানি ডিটেলসে পড়বো, কারণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটু আগেই বললাম এদেরকে নিয়েই কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে চলতে হবে। তো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমরা জানি সব থেকে বেশি সময়কাল ধরে রাজত্ব বলো বা সব থেকে বেশি সময়কাল ধরে ট্রেডিং বলো আমাদের এই দেশে বা ইন্ডিয়াতে করেছে। প্রথমে তো তারা ব্যবসা বাণিজ্যের জন্যই এসেছিল এবং তারপরে আস্তে আস্তে সব জায়গা দখল করে নিয়ে কিন্তু সেখানে রাজত্ব বলো সেই জিনিসটাও কিন্তু তারা আস্তে আস্তে বিস্তার লাভ করেছিল। তো সেটা তো পরের ঘটনা, কিন্তু তার আগে আমরা একটুখানি জেনে নিই যে তারা এখানে কেন এলো, কি বৃত্তান্ত সেই ব্যাপারে, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ফর্মড হলো। তো আমরা এই নামটা যেটা আমি লিখছি তোমাদের, সেই নামটার সাথে আমরা সবাই পরিচিত। প্রথম তো এই নামটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত, কে? রাল্ফ ফিঞ্চ। ওকে, তো উনি কিন্তু এসেছিলেন আকবরের সময়। ঠিক আছে, উনি একজন ইউরোপিয়ান হয়ে বা ইংল্যান্ড থেকে উনি এসেছিলেন রাল্ফ ফিঞ্চ। তো উনি কিন্তু কোনো রকম ব্যবসা বাণিজ্যর পারপোসে কিন্তু আসেননি। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনগুলো বলছি, একটু মন দিয়ে শোনো। উনি আসেননি, উনি আকবরের সময় যখন এলেন তখন এসে আকবরের যে বিশাল সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে দেখতে বলো বা সাম্রাজ্য নীতিটাকে বুঝতে বলো, যাই বলো না কেন, সেই সময় কিন্তু এই রাল্ফ ফিঞ্চ এসেছিলেন আকবরের সময়। তো উনি এসে কিছুদিন থেকে আকবরের এখানে রাজত্বে উনি চলে গেলেন। এইবারে কি হলো, চলে যাওয়ার পরে তোমার ইংল্যান্ডে সেই সময় আমি 1616 সেঞ্চুরির কথা বলছি বা 1599 এর কথা বলছি। সেই 1599-এ জন মিডন্যাল নামে একজন ব্যক্তি স্থলপথে আকবরের সময় কিন্তু এসেছিলেন। ওকে, আমি লিখে দিচ্ছি তোমাদের, সব লেখা আছে কিন্তু নোটে। হ্যাঁ, জন মিডন্যাল 1599 সালে
উনি এসেছিলেন আকবরে, এটা মানে পড়েছি কিছু কিছু বইতে আমি, যে জন মিডনাল এসেছিলেন 1599 সালে, এবং উনিও আকবরের এখানে কিছুদিন থেকে, সেই সময় আকবর রাজত্ব করছিলেন, মানে মোগল সাম্রাজ্যে বসেছিলেন। তো আকবরের সময় এসে উনি কিছুদিন থেকে তখন ইংল্যান্ডে ফেরত চলে যান। তো ইংল্যান্ডে ফেরত গিয়ে উনি দেখেন যে মানে এই যে ব্যবসা বাণিজ্য সারা দেশে, দেশ জুড়ে, দেশের বাইরে বলো, বিশ্বে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের প্রতি উনি আকৃষ্ট হয়ে ব্যবসা বাণিজ্য করব, প্রফিট পাবো, তো সেই ট্রেডিং ব্যাপারে তিনি আকৃষ্ট হয়ে তিনি কি করলেন, একটা গ্রুপ অফ মার্চেন্ট দিয়ে তৈরি করলেন কি, মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স। ঠিক আছে, মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে একটা, মানে বণিকদের নিয়ে একটা গ্রুপ তৈরি করলেন। সেই গ্রুপটা তৈরি করলেন কিসের জন্য, যে না আমরা মানে বিদেশে গিয়ে মানে ট্রেডিং করব, ব্যবসা বাণিজ্য করব, এবং কোথায় আসব, কোথায় আসব, সেটা হচ্ছে আমরা আসব ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করতে। ঠিক আছে, সেই সময় আমি তোমাদের আগের দিনকেই বলেছি, সেই সময় স্পাইস বলো, টেক্সটাইল বলো, ভীষণ উন্নত হয়ে আছে ইন্ডিয়া। তো তারা সেই দিক থেকে আকৃষ্ট হয়ে যে না ইন্ডিয়াতে আমরা আসবো ব্যবসা বাণিজ্য করতে, এই ব্যক্তিটি উনি ভাবলেন, এবং সেই জন্য উনি একটা মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে একটা গ্রুপ তৈরি করলেন মার্চেন্টদের নিয়ে। এবং সেই মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্সে পরবর্তী ক্ষেত্রে যে নামটা আমরা মুখে মুখে পরিচিত বা আমরা জানি, সেই নামটাই হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা তার নিকনেম দেয়া হলো জন কোম্পানি। ওকে, সেই নিকনেমটা দেয়া হলো ওনারই নামানুসারে জন কোম্পানি, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা পপুলার হলো আমাদের সারা বিশ্বে বলো বা আমরা ইন্ডিয়াদের মধ্যে যেটা পপুলার হলো সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই কিন্তু আগে যেটা নাম ছিল সেটা হচ্ছে মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স। ওকে, যিনি করেছিলেন কে, জন মিডনাল 1599 সালে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বলছে, আমি আগের দিনকেই তোমাদের বলেছিলাম যে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম কিন্তু প্রত্যেকটা ইউরোপিয়ানদেরই একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটার নামটা তারা দিয়েছিল একটাই কারণ, আমরা দেখব যে ইউরোপিয়ান কোম্পানি আমরা যেহেতু বলছি, তো ইউরোপের ইস্টের দিকে কিন্তু আমাদের ইন্ডিয়ার অবস্থান। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটা দেখি আমরা দেখতে পারবো ইউরোপের মানে পূর্ব দিকে কিন্তু ইন্ডিয়ার অবস্থান। তো সেই জন্য কিন্তু এরা নাম দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেহেতু তারা ইস্ট ইন্ডিয়াতে বা ইস্ট ইন্ডিজ তারা বলতো, ইস্ট ইন্ডিয়াতে এসে তারা ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য করবে, সেই জন্য সেই কোম্পানিটার নাম দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সবারই একটা করে ইস্ট ইন্ডিয়া কিন্তু কোম্পানি ছিল, শুধুমাত্র যে ইংলিশদেরই একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেটা কিন্তু নয়, মানে ব্রিটিশদেরই ছিল সেটা কিন্তু নয়। তো ভালো কথা, জন মিডনাল এটা তৈরি করলেন। তৈরি করার পরে উনি কি করলেন, ওনাদের ইংল্যান্ডের তৎকালীন যিনি রানী ছিলেন কুইন এলিজাবেথ টেলর ওয়ান, তো ওনার কাছে একটা পারমিশন নিতে গেলেন। তো আমি আগের দিনকে এই কথাটাও তোমাদের বলেছিলাম যে যে কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দেশেই তৈরি হোক না কেন, সেই দেশে যদি যে রাজা বা রানী যেই থাকুক না কেন, তাদের কাছ থেকে কিন্তু একটা পারমিশন তাদের নিতে হয় যে আমরা এরকম জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যেতে চাই। এই পারমিশনটা বা ট্রেডিং পারমিশনটা কিন্তু তাদেরকে নিতে হয়। তো ইংল্যান্ডের ক্ষেত্রে তো তোমরা জানোই ওখানে রাজা রানী বলো এই জিনিসটাই বেশিরভাগ ক্ষেত্রে মানে থাকে বংশ পরম্পরায়। তো জন মিডল্যান্ড কি করলেন, ইংল্যান্ডের যে রানী ছিলেন কুইন এলিজাবেথ টেলর ওয়ান, ওনার কাছে সোজা চলে গেলেন 1600 শতকে। ওনার কাছে গিয়ে 1600 খ্রিস্টাব্দে ওই কুইন এলিজাবেথের কাছে গিয়ে কি করলেন, উনি গিয়ে বললেন যে আমরা 15 বছরের জন্য ইস্ট ইন্ডিজ বা ইস্ট ইন্ডিয়াতে গিয়ে আমরা বাণিজ্য করতে চাই। কত বছরের জন্য, 15 ইয়ার্সের জন্য আমরা বাণিজ্য করতে চাই। সেই পারমিশনটা চাইলেন ওনার কাছ থেকে, কুইন এলিজাবেথের কাছ থেকে জন মিডনাল। তো কুইন এলিজাবেথ সেটাকে সাইন করে দিলেন যে ঠিক আছে, তো আমি পারমিশন তোমাদের দিয়ে দিচ্ছি যে তোমরা 15 বছরের জন্য তোমরা যাও, গিয়ে একটা প্রিভিলেজ তাদের দেওয়া হলো, তোমরা গিয়ে ব্যবসা বাণিজ্য
ওখানে করো, আমার কোনো অসুবিধা নেই। মানে একটা রয়্যাল চার্টার সেখানে কুইন এলিজাবেথ সাইন করে দিলেন। তো ভালো কথা, সেটা তো সাইন করে দিলেন, খুব ভালো কথা। এরপরে কি হলো, এরপরে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা তো আমরা অনেকেই জানি না, সেটা বেশিরভাগ মানে বলবো যে গ্র্যাজুয়েশন হিস্ট্রি গ্র্যাজুয়েশনে বই বলো বা একটু ইউপিএসসি হাই লেভেলে বই বলো, এখানেই আমরা দেখতে পাই কোশ্চেনটা, মানে কোশ্চেন বলতে কথাটা, যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর অ্যাকচুয়াল নাম যেটা ছিল সেটা হচ্ছে গভর্নর্স অ্যান্ড দ্য কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং টু ইস্ট ইন্ডিজ। ওকে, এটা ছিল হচ্ছে তাদের অ্যাকচুয়াল নেম। আমি এখানে তোমাদের একটুখানি লিখে দিচ্ছি, এটা গভর্নর্স অ্যান্ড দ্য কোম্পানি অফ মার্চেন্ট of London trading to East Indies। আমি একটু আগেই তোমাদের বললাম যে তারা এটাকে আমাদের এই ইস্ট ইন্ডিজ বলা হয় বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বলা হয়। তো অ্যাকচুয়াল নেম হচ্ছে সেইটা, এই জন মিডল্যান্ডই উনি দিয়েছিলেন এই নেমটা, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ভালো কথা, কুইন এলিজাবেথের কাছ থেকে তারা পারমিশন পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে কি হলো, তারা চলে এলো মানে 1608 সালে, আমরা এরপরে দেখব। এখানে একটু বলে রাখি, এই জন মিডন্যাল যিনি এসেছিলেন আমাদের ইন্ডিয়াতে আকবরের সময়, তিনি কিন্তু স্থলপথে এসেছিলেন, মানে বাই রোডে এসেছিলেন। এরপরে আমরা যাকে দেখব সেটা হচ্ছে 1608 সালে, যেটা আমরা পরিচিত যে নামটার সাথে, সেটা হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। যে নামটার সাথে আমরা বেশিরভাগ পরিচিত সেটা হচ্ছে 1608 সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। তো কি হলো, এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই একজন মেম্বার ছিল। যে মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স 217 জন মেম্বার নিয়ে যেটা গঠন করা হয়েছিল, এটা তারই একজন মেম্বার ছিলেন বা ক্যাপ্টেন বলতে পারো, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। তিনি কি করলেন, তিনি কিন্তু জলপথে মানে বাই সি, জলপথে কিন্তু তিনি একটা শিপ নিয়ে, সেই শিপটার নাম আমি তোমাদের পরে বলছি, সেই শিপটার নাম আমাদের পরীক্ষায় দেয়। তো তিনি কি করলেন, 1608 সালে কোথায় এসে উপস্থিত হলেন, সুরাটে। সুরাটে, ঠিক আছে, গুজরাটের সুরাটে এসে উনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে উনি এখানে দেখলেন একটা মানে ট্রেডিং যে পয়েন্ট, একটা সুরাট, গুজরাটের সুরাট বন্দর, তো সেই ট্রেডিং পয়েন্ট একটা দেখলেন ওখানে, যে না এখান থেকে ট্রেড করাটা আমাদের পক্ষে অনেক ভালো হবে একটা বন্দর, সুরাটের মতো বন্দরের কাছ থেকে। এবং সেখানে সেই সুরাটে একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য তিনি একটা প্ল্যান করলেন, যে উইলিয়াম হকিন্স, যে এখানে একটা ফ্যাক্টরি আমরা তৈরি করতে পারি, তার ফলে আমাদের কি হবে, যে এখান থেকে আমাদের ব্যবসা বাণিজ্য করাটা অনেকটা সুবিধাজনক হবে। তো সেইখানটা ব্যবসা বাণিজ্য করার জন্য বা সেই সুরাটে ব্যবসা বাণিজ্যটা করার জন্য, তার জন্য কি করতে হবে, সবার আগে তখন মুঘল সম্রাট বসে আছেন জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের কাছ থেকে অবভিয়াসলি জাহাঙ্গীরের রাজত্বের মধ্যে মানে সাম্রাজ্যের মধ্যে, মুঘল সাম্রাজ্যের মধ্যে পড়ছে এটা, তো তাদের কি করতে হবে, আগে জাহাঙ্গীরের কাছ থেকে আমাকে পারমিশনটা নিতে হবে। বোঝা গেল? তো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এলেন 1608 সালে, মানে তখন জাহাঙ্গীর বসে আছেন মুঘল সম্রাট, এবং তিনি 1608 পরে 1609 সালে জাহাঙ্গীরের সাথে দেখা করতে গেলেন। জাহাঙ্গীরের সাথে উনি দেখা করতে গেলেন কোথায়, আগ্রাতে। ঠিক আছে, আগ্রাতে দেখা করতে গেলেন জাহাঙ্গীরের সাথে। কিসের জন্য, যে না আমাদের একটা প্রিভিলেজ আপনি দিন, আমরা সুরাটে একটা বন্দর তৈরি করতে চাই, সেটার জন্য পারমিশন একটা চাইতে গেলেন। ঠিক আছে, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। তো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সের কথাবার্তা শুনে জাহাঙ্গীর একটুখানি হলেও কনভিন্সড হয়ে উনি বললেন কি, ঠিক আছে তোমরা তাহলে ওখানে একটা টেম্পোরারি ফ্যাক্টরি করতে পারো। কোথায়, সুরাটে। সুরাটে।
টেম্পোরারি একটা ফ্যাক্টরি তোমরা করতে পারো। এইখানে কোশ্চেনটা তোমাদের দেয় যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ফ্যাক্টরি প্রথম কোথায় করেছিল, তখন কিন্তু অ্যান্সারটা সুরাটই হবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু টেম্পোরারি একটা ফ্যাক্টরি ওখানে করেছিল। তার কারণটা হচ্ছে কি, তখন কিন্তু পর্তুগিজরাও কিন্তু এই দেশে ছিল, মানে 1609 সালে গত যে পার্টে আমি তোমাদের পড়িয়েছি সালটা একটু খেয়াল করো তোমরা, 1609 সালে তখন কিন্তু পর্তুগিজরাও আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করছে। তো তারা কি করলো, পর্তুগিজরা তারা এখানে বাধা সৃষ্টি করলো যে না, আমরা সুরাটে ব্যবসা বাণিজ্য করতে তোমাদের বা ফ্যাক্টরি তৈরি করতে দেব না। মানে কাকে বাধা সৃষ্টি করলো, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে। তো বাধা সৃষ্টি করার জন্য স্বাভাবিকভাবেই উইলিয়াম হকিন্স ভাবলো যে না, আমাকে জাহাঙ্গীরের কাছ থেকে আরো কিছু প্রিভিলেজ নেওয়ার আগে পর্তুগিজদের আগে দমন করতে হবে, পর্তুগিজদের আগে এ দেশ থেকে তাড়াতে হবে, তাহলেই আমরা এখানে ফ্রিলি ব্যবসা বাণিজ্য করতে পারবো। তো ভালো কথা, সেটার জন্য তো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তারপরে কি করলেন, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স সোজা চলে এলেন সাউথে। ওকে, সাউথে এলেন হচ্ছেন 1611 সালে। 1611 সালে যখন সাউথে উনি একটা ফ্যাক্টরি তৈরি করতে শুরু করলেন, তখন পর্তুগিজরা ওখানেও বাধা দিতে শুরু করলো। আমি তোমাদের আগের দিনকেই বলেছিলাম যে পর্তুগিজরা কিন্তু ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের দিকে কিন্তু তারা বেশ ভালো মতো ঘাঁটি তৈরি করেছিল, এবং ওই আরব সাগর এলাকাতে কিন্তু তারা বিশাল একটা ব্যবসা বাণিজ্যের ঘাঁটি তারা তৈরি করেছিল, মেনলি সাউথের দিকে। তো সাউথের যখন এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এলেন, এসে যখন তারা সাউথে প্রথম ফ্যাক্টরি তৈরি করতে গেলেন, তখন তারা কিন্তু বাধাপ্রাপ্ত হলেন আবারও এই পর্তুগিজদের সাথে, মানে পর্তুগিজদের কাছ থেকে। তখন তারা এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কি করলেন যে না, পর্তুগিজদের দমন করতে হবে, দমন করার জন্য আমাদের একটা তারা ব্যাটেলে লিপ্ত হলেন। কাদের কাদের মধ্যে, এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজদের মধ্যে। ঠিক আছে, 1611 সালে তারা একটা ফ্যাক্টরি যেটা তৈরি করতে লাগছিলেন সেটা হচ্ছে কি মাছলিপট্টনম বা মাসুলিপট্টনম, যাই বলো না কেন, ঠিক আছে, মাছলিপট্টনম বর্তমান নাম। তো আমি সেটাই লিখলাম তোমাদের এখানে। তো কি হলো, তো 1611 খ্রিস্টাব্দে ইংলিশরা এই সাউথের এখানে, এটা কিন্তু সাউথে, ওকে, আর এই সুরাট কিন্তু ছিল হচ্ছে তোমার গুজরাটে, মানে হচ্ছে ওয়েস্ট কোস্টে ছিল, ঠিক আছে, মানে ওয়েস্টের দিকে একটু, তো গুজরাটে। তো মাছলিপট্টনমে তারা কি করলেন, এই ফ্যাক্টরিটা তৈরি করতে বাধা দিলেন, এবং পর্তুগিজদের সাথে ইংলিশদের একটা মানে দ্বন্দ্ব বলো, যুদ্ধ বলো, যাই বলো না কেন, যেটা লেগে গেল, সেই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে এই 1611 সালেই হচ্ছে ব্যাটল অফ ব্যাটল অফ সোয়ালিহোল। ঠিক আছে, 1611 সালেই এই ব্যাটল অফ সোয়ালিহোল হলো, এবং স্বভাবতই পর্তুগিজরা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল। এই হেরে যাওয়াতে জাহাঙ্গীর তখন কি করলো, জাহাঙ্গীর দেখলো যে পর্তুগিজদের মতো একটা স্ট্রং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা স্ট্রং একজন ইউরোপিয়ানকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হারিয়ে দিল। জাহাঙ্গীর তো পুরো ইমপ্রেসড, যে না মানে কনভিন্সড হয়ে গেল। তখন জাহাঙ্গীর কি বললেন, তখন জাহাঙ্গীর বললেন ঠিক আছে, তোমরা সুরাটে যে টেম্পোরারি ফ্যাক্টরিটা করেছিলে সেটা তোমরা পার্মানেন্ট করে দাও। বোঝা গেল? তাহলে জাহাঙ্গীর তখন কি করলেন, সুরাটে বলে দিলেন যে টেম্পোরারি ফ্যাক্টরিটা পার্মানেন্ট করে দাও, এবং এই সুরাট বন্দরে যেটা টেম্পোরারি ফ্যাক্টরি ছিল, সুরাট ফ্যাক্টরিটা, সেটা 1613 সালে পার্মানেন্ট হয়ে গেল। ঠিক আছে, মনে থাকবে তাহলে কি বললাম আমি, সেই পার্মানেন্ট ফ্যাক্টরি কিন্তু হয়ে গেল। তাহলে এইখানে যদি তোমাদের কোশ্চেনটা দেয় যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় ফ্যাক্টরি করেছিল, তোমরা চোখ বন্ধ করে সুরাট করবে। ঠিক আছে, এবং সেখানে টেম্পোরারি ফ্যাক্টরি ছিল না পার্মানেন্ট ফ্যাক্টরি ছিল, সেটা আমি তোমাদের এই গল্পের মাধ্যমে বললাম। যদি এই কোশ্চেনটা দেয় যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাউথে প্রথম কোথায় ফ্যাক্টরি করেছিল, সাউথ কথাটা যদি উল্লেখ থাকে, তখন কিন্তু তোমাদের করতে হবে মাসুলিপট্টনম। ঠিক আছে, মাসুলিপট্টনম আগের নাম ছিল, মাছলিপট্টনম এখনকার নাম। আগেও বলে দিচ্ছি আমি এটাও, যে মাসুলিপট্টনমে তারা কিন্তু সাউথের মধ্যে প্রথম ফ্যাক্টরি তৈরি করলো।
হয়ে গেল। এই সমস্ত ফ্যাক্টরি তৈরি করে নিয়ে মানে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কতটা ট্যাক্টফুলি পর্তুগিজদের মানে দমন করেছিল তুমি চিন্তা করো। 1608-এ এলো, 1609-এ জাহাঙ্গীরের রাজসভায় গেল, ওখানে গিয়ে মানে প্রিভিলেজ নিয়ে সুরাটে বন্দর খুলে ফেললো। 1611-তে ব্যাটেল অফ সোয়ালি হলে পর্তুগিজদের হারিয়ে দিল। 1611-তেই সাউথও ফ্যাক্টরি করে দিল, 1613-তে পার্মানেন্ট ফ্যাক্টরি করে দিল। ঠিক আছে, এই সমস্ত করে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স চলে গেলেন ইংল্যান্ডে ফেরত। এরপরে কে এলেন? এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সের পরে এলেন যার নাম আমরা জানি 1615 সালে স্যার থমাস রো। তো স্যার থমাস রো ছিলেন হচ্ছে কিং জেমস ওয়ান, রাজা জেমস ওয়ানের আর কি প্রথম জেমস ওয়ানের একজন দূত হিসেবে কার কোর্টে এলেন? আবার এলেন জাহাঙ্গীরের কোর্টে। তখন কিন্তু মুঘল সম্রাট জাহাঙ্গীর মানে বসেছিলেন, তখনও বসেছিলেন মুঘল সাম্রাজ্যে, রাজত্ব করছিলেন জাহাঙ্গীর 1615 সালে। তো স্যার থমাস রো কি কারণে এলেন? স্বাভাবিকভাবেই ইংরেজরা মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হকিন্স যখন এসেছিলেন, এই দুটো ফ্যাক্টরি তৈরি করা হলো। তারা এই অল্প কিছুতে ট্রেডিং পারপাসের জন্য তারা অতটাও কনভিন্স ছিলেন না, এবং তারা অতটাও কিন্তু মানে প্লিজড হননি। যে না, তাদের মূল লক্ষ্য ছিল যে আমরা পুরো গোটা ইন্ডিয়াতেই বলো বা গোটা মুঘল সাম্রাজ্য যতদূর পর্যন্ত বিস্তৃত আছে সব জায়গাতেই আমরা একটা করে ট্রেডিং ফ্যাক্টরি করব এবং ব্যবসা বাণিজ্য করব বা ট্রেড করব। তো স্যার থমাস রো এলেন হচ্ছে সেই কারণেই। তিনি এসে কি করলেন? তিনি এসে জাহাঙ্গীরের কাছ থেকে কিছু এক্সট্রা প্রিভিলেজ নেওয়ার জন্য কিন্তু বললেন, রিকোয়েস্ট করলেন যে না, আমাদের কিছু এক্সট্রা প্রিভিলেজ দিন। সেই এক্সট্রা প্রিভিলেজটা কি বলতো? সেই এক্সট্রা প্রিভিলেজ হচ্ছে তিনি বললেন জাহাঙ্গীরকে যে আপনাদের মুঘল সাম্রাজ্যের যতটা টেরিটরি পার্ট আছে, টেরিটোরিয়াল পার্টের মধ্যে মানে যেখানে যেখানে আছে অল পার্টের মধ্যে আমরা ফ্যাক্টরি এস্টাবলিশড করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই এবং ব্যবসা বাণিজ্য করতে চাই। তো জাহাঙ্গীর স্বভাবতই, যেহেতু জাহাঙ্গীর জানতো যে এরা একটা স্ট্রং ইউরোপিয়ান কোম্পানি, যেখানে পর্তুগিজদেরও হারিয়ে দিয়েছিল, তো উনি তো অলরেডি কনভিন্সড হয়ে বসেই আছেন। তো উনি কি করলেন? উনি পারমিশন দিয়ে দিলেন, জাহাঙ্গীর পারমিশন দিয়ে দিলেন যে ঠিক আছে, মুঘল টেরিটরি যতটা জায়গা আছে ততটা জায়গাতে তোমরা গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারো ফ্রিতে, আমার কোনো রকম কোনো আপত্তি নেই। স্যার থমাস রো তো স্বভাবতই খুবই মানে আনন্দিত উৎফুল্ল হয়ে উনি বললেন ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কি করে বিস্তার লাভ করতে শুরু করলো দেখো, মানে ফ্যাক্টরিটা আস্তে আস্তে তাদের ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্যটা মানে প্রসার লাভ করছে দেখো পুরো এই মোগল টেরিটরির মধ্যে। সেটা এবার আমি তোমাদের একটুখানি বলছি। তো কি হলো তারপরে, আমি নেক্সট পেজে তোমাদের সেটা বলছি। সরি, আমি নেক্সট পেজে তোমাদের সেটা বলছি। দেখো, তো কি হলো, তো আস্তে আস্তে প্রসার লাভ করতে শুরু করবে, তারা তো আর বসে থাকবে না। বিস্তার লাভ আস্তে আস্তে কি করে শুরু করলো দেখো, তারা গেল হচ্ছে ম্যাড্রাসে 1632 সালে। ঠিক আছে, 1632 সালে তারা ম্যাড্রাসে চলে গেল। ম্যাড্রাসে গিয়ে ওখানে যিনি বসে আছেন সুলতান অফ গোলকুন্ডা, ওনার কাছ থেকে একটা রয়্যাল ফরমান নিয়ে ওখানেও ফ্যাক্টরি করলো। সবকিছু লেখা আছে, আমি বলছি তোমাদের আস্তে আস্তে, জাস্ট একটা আউটলাইন দিচ্ছি আমি তোমাদের। তারপরে ওখান থেকে চলে গেল বোম্বেতে, ওখান থেকে মানে ম্যাড্রাস থেকে গেল হচ্ছে বোম্বে, মানে গেল বলতে কি আস্তে আস্তে সমস্ত জায়গাতেই বিস্তার লাভ করতে লাগলো, মানে ফ্যাক্টরিটা প্রতিষ্ঠা করতে লাগলো। বোম্বেতে হচ্ছে তোমার গেল হচ্ছে 1662, তারপরে হচ্ছে বেঙ্গল। এই বেঙ্গলটা নিয়েই হচ্ছে মেন কনফ্লিক্টটা লাগবে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো, যে ব্যাটেল অফ পলাশি বলো, ব্যাটেল অফ বক্সার বলো, সেই বেঙ্গল হচ্ছে 1651-তে। ওকে, তো এই যে তিনটে জায়গাতে তারা আস্তে আস্তে ফ্যাক্টরিটা করতে লাগলো, কার আন্ডারে কি ফোর্ট তারা তৈরি করলো বা ফ্যাক্টরি তৈরি করলো, সবকিছু আমি তোমাদের আস্তে আস্তে বলছি। এবার আমি একটুখানি নোটে তোমাদের ঢুকে যাই, ঠিক আছে? চল, আমি তোমাদের একটু আগেই বললাম, প্রথমে আউটলাইনটা দেওয়ার সময় বললাম যে 1599 সালে
যে ট্রেড করার জন্য, ব্যবসা করার জন্য ইস্টের দিকে formed under a auspicious group of merchant known as merchant adventurers। 217 জন মেম্বার নিয়ে জন মিডল্যান্ড এটা শুরু করলেন। দেন দ্য কোম্পানি পপুলারলি নেম আস, তারপরে যে কোম্পানিটা মানে একটা পপুলার নেম নিল, যেটা সবার মুখে মুখে ঘুরলে, সেটা হচ্ছে কি দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার নিকনেম হয়ে গেল হচ্ছে জন কোম্পানি, মানে হচ্ছে জন মিডল্যান্ডের নামানুসারে। ওকে, 1600 সালে কি করলো, রয়্যাল চার্টার কুইন এলিজাবেথ দিয়ে দিল কি, যে একটা প্রিভিলেজ দিয়ে দিল, তোমরা 15 বছরের জন্য ইস্টে মানে ইস্ট ইন্ডিজে গিয়ে তোমরা মানে ইন্ডিয়াতে এসে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো, কোনো অসুবিধা নেই, তিনি পারমিশন দিয়ে দিলেন। 1608-এ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এলেন। মুঘল এম্পায়ার তখন জাহাঙ্গীর তোমাদের বললাম বসে আছেন মুঘল সাম্রাজ্যে, এবং ক্যাপ্টেন হকিন্স যে শিপটা করে এসেছিলেন তার নাম রেড ড্রাগন বা হেক্টর, এই শিপটার নাম কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। হি ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু সেট ফুট অন ইন্ডিয়ান সয়েল। টাইটেল হচ্ছে কি ইংলিশ খান, এই ইংলিশ খান টাইটেলটা কিন্তু দিয়েছিলেন হচ্ছেন এই জাহাঙ্গীর। জাহাঙ্গীর এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে কিন্তু ইংলিশ খান টাইটেলটা দিয়েছিলেন। এবং আমি তোমাদের বললাম 1609 সালে উনি আগ্রাতে গেলেন, আগ্রাতে গিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করলেন, জাহাঙ্গীরের সাথে দেখা করে সুরাটে টেম্পোরারি একটা ফ্যাক্টরি তৈরি করার উনি পারমিশন দিলেন। এবং 1611 সালে ইংলিশ ওপেন্ড দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সাউথ অ্যাট মাসুলিপট্টনম টেম্পোরারি। এটাও টেম্পোরারি, টেম্পোরারি তার কারণ হচ্ছে কি পর্তুগিজরা বাধা দিচ্ছিল, বাধা দেওয়ার সৃষ্টি করছিল, সেই জন্য ব্যাটেল অফ সোয়ালি হোল হলো সুরাটে 1611 সালে, যেখানে ইংলিশরা পর্তুগিজদের হারিয়ে দিল। এবং পার্মানেন্ট একটা ফ্যাক্টরি মাসুলিপট্টনমে তৈরি করে ফেললো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সুরাটে যেটা টেম্পোরারি ফ্যাক্টরি ছিল সেটাও পার্মানেন্ট করে দিলেন জাহাঙ্গীরের পারমিশন নিয়ে। ওকে, এরপরে 1613 খ্রিস্টাব্দে দ্য ইংলিশ ওয়ার অ্যালাউড টু সেট আপ আ পার্মানেন্ট ফ্যাক্টরি সুরাট, যেটা বললাম জাহাঙ্গীর পারমিশন দিয়ে দিলেন, কনভিন্সড হয়ে গেলেন পর্তুগিজদের হারিয়ে দেওয়ার জন্য, এবং পারমিশন দিয়ে দিলেন যে ঠিক আছে সুরাটে তোমরা একটা টেম্পোরারি ফ্যাক্টরি করেছো, তোমরা এটা পার্মানেন্ট করে নাও, সেটা পার্মানেন্ট হয়ে গেল। দেন ইন 1615 স্যার থমাস রো ওয়াজ সেন্ট বাই এম্পারার জেমস ওয়ান, কিং জেমস ওয়ানের দূত হিসেবে ইংল্যান্ডে জাহাঙ্গীরের কোর্টে এসে উপস্থিত হলেন উইথ আ প্লি ফর মোর কনসেশন অফ দ্য কোম্পানি। এটা মোর কনসেশন লাভের জন্য, আরো কিছু প্রিভিলেজ লাভের জন্য তিনি এসে উপস্থিত হলেন। Roe was very diplomatic and thus successfully secured a royal charter giving the company freedom to trade in the whole of the Mughal territory, যেটা আমি তোমাদের বললাম একটু আগে সেটাই। এরপরে আমি যেটা তোমাদের বলছিলাম যে ম্যাড্রাসে এলেন এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাড্রাসে 1632 সালে। তখন ম্যাড্রাসে ছিলেন সুলতান অফ গোলকুন্ডা। তো সুলতান অফ গোলকুন্ডা কি করলেন, একটা ফরমান, গোল্ডেন একটা ফরমান জারি করলেন। জারি করে উনি কি বললেন যে ঠিক আছে তোমরা এখানে ফ্রিলি ব্যবসা বাণিজ্য করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বছরে 500টা স্বর্ণ মুদ্রার বদলে সেই পেমেন্টটা আমাকে করতে হবে, তার বদলে তোমরা এই গোলকুন্ডা পোর্টের মধ্যে যা খুশি তোমরা এই ম্যাড্রাসের মধ্যে তোমরা করতে পারো, মানে ফ্রিলি ট্রেড করতে পারো, যা খুশি বলতে ফ্রিলি ট্রেড করতে পারো, আমার কোনো আপত্তি নেই, সেটা বলে দিলেন সুলতান অফ গোলকুন্ডা। তখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা মেনে নিল, এবং 1640 সালে আমরা দেখব ওখানে একটা সেন্ট জর্জ নামে একটা ফ্যাক্টরি তৈরি করলো। ঠিক আছে, একটা ফ্যাক্টরি, তার চারপাশ দিয়ে একটা ফোর্টও তারা তৈরি করেছিল, একটা দুর্গও তারা তৈরি করেছিল, এবং ফ্যাক্টরিটা ছিল ওখানে, সেই ফ্যাক্টরিটার নাম হচ্ছে সেন্ট জর্জ, নামটা মনে রেখো পরীক্ষায় দেয়। তো সেন্ট জর্জ নামে 1640 সালে একটা ফ্যাক্টরি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করলো। এরপরে বোম্বেতে 1662 সালে কি হলো তোমরা দেখো। এরপরে আমি তোমাদের আগের দিনকে বলেছিলাম পর্তুগিজের কোশ্চেন করাতে গিয়ে পর্তুগিজদের যে পর্তুগিজ রাজকন্যার সাথে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের বিবাহ হয়। ঠিক আছে, সেই বিবাহ সূত্রে দ্বিতীয় চার্লস কি হয়, বোম্বে শহরটা বেসিক্যালি সাউথ বোম্বে, আমরা সাউথ বোম্বে শহরটাকেই বেসিক্যালি দেখব, এই সাউথ বোম্বে শহরটাকে ডাউরি হিসেবে দ্বিতীয় চার্লস কিন্তু পায়। ওকে, তো এই শহরটা পাওয়ার ফলে কি হলো, তখন দ্বিতীয় চার্লস এই প্রথমে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
এটা রেন্ট হিসেবে দিত, তারপরে সেটা কিন্তু পুরোপুরি বিক্রি করে দিল। ঠিক আছে, দ্বিতীয় চার্লস ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যেই এটা বিক্রি করে দিল, তখন থেকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ফোর্ট তৈরি করলো, মানে বোম্বেতে ফোর্ট তৈরি করলো, এবং তারপরেই কিন্তু যে সুরাটে তারা বন্দরটা করেছিল, বা সুরাটে যে ফ্যাক্টরিটা তারা করেছিল, সেই ফ্যাক্টরির হেডকোয়ার্টারটা শিফট হয়ে চলে এলো বোম্বেতে। ঠিক আছে, সেই বোম্বেতে চলে এলো কিন্তু টোটালি রিপ্লেসড হয়ে সুরাট থেকে চলে এলো হচ্ছে বোম্বেতে, মানে ওয়েস্ট কোস্টের দিকে তারা চলে এলো। বোম্বের ঘটনা। ঠিক আছে, এখান থেকে শুধু দেয় হচ্ছে কি এই বোম্বেটা কারা দখল করেছিল, কার কাছ থেকে নেওয়া হয়েছিল, দ্বিতীয় চার্লসের কাছ থেকে তারা নিয়েছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে হচ্ছে যেটা বেঙ্গল, যেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রেও আমরা পড়বো যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কিভাবে কনফ্লিক্ট লাগলো বেঙ্গলের নবাবদের। তো বেঙ্গলে যখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো 1651 সালে, তারা কি করলো, হুগলিতে প্রথম ফ্যাক্টরি, কিন্তু ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি ওয়াজ সেট আপ আপন রিসিভিং পারমিশন ফ্রম সুলতান সুজা। সুলতান সুজা ছিলেন শাহজাহানের দ্বিতীয় পুত্র। শাহজাহানের 4টে পুত্র আমরা জানি, যারা যারা মেডাইভাল ইন্ডিয়া পড়েছে, যে শাহজাহানের 4টে পুত্র ছিলেন, তার মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন হচ্ছেন এই সুলতান সুজা, যিনি সুবেদার অফ বেঙ্গল হিসেবে বসে আছেন বাংলাতে। ঠিক আছে, সেই বাংলাতে সুবেদার অফ বেঙ্গল সুলতান সুজা পারমিশন দিলেন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে তোমরা হুগলিতে, যেটা বর্তমানে হুগলি, যেটা হুগলি নদীর তীরে আছে, হুগলিতে 1651 সালে ফ্যাক্টরি করো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের পারমিশন দিলাম। ভালো কথা, পারমিশন তো দেয়া হলো, সুলতান সুজা দিলেন। এবং 1658 সালে, ঠিক আছে, এর 1651 পরে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, 1658 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কোথায় ফ্যাক্টরি করে দিল? বেঙ্গল, বিহার, উড়িষ্যা and করমণ্ডল কোস্ট। ঠিক আছে, এই যে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আমরা জানি তখনকার দিনে যে একটাই মধ্যে ছিল, মানে একটা জায়গার মধ্যেই ছিল বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা এবং করমণ্ডল কোস্ট। এইখানে আস্তে আস্তে কিন্তু তারা নিজেদের ব্যবসা বাণিজ্যটাকে ছড়াতে শুরু করে দিল কোম্পানি। ওকে, এবং এই যে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, যেটা বেঙ্গল প্রেসিডেন্সি বলতে পারো তোমরা, এবং করমণ্ডল কোস্টের টোটাল দায়িত্বটা চলে গেল কোথায়? যেটা আমরা পড়েছিলাম ম্যাড্রাসের যে সেন্ট জর্জ ফোর্টটা তারা তৈরি করেছিল, বা ফ্যাক্টরিটা তারা তৈরি করেছিল, সেই আন্ডারে চলে গেল হচ্ছে এই টোটাল দায়িত্ব। মানে আন্ডারে চলে গেল বলতে এটা হচ্ছে কি, বেঙ্গল, বিহার, উড়িষ্যা এবং করমণ্ডল কোস্টে যা যা কাজ হবে, যে যে ব্যবসা বাণিজ্য হবে, রিপোর্ট করতে হবে কোথায় গিয়ে? এই সেন্ট জর্জ ফোর্টে গিয়ে বা ফ্যাক্টরিতে গিয়ে আমাদের রিপোর্ট করতে হবে। ঠিক আছে, পুরো টোটাল ওদের বেঙ্গল, বিহার, উড়িষ্যা, করমণ্ডল কোস্টের আন্ডারটা চলে গেল, কার আন্ডারে? সেন্ট জর্জ ফোর্টের আন্ডারে চলে গেল 1658 সালে। ঠিক আছে, কিভাবে আস্তে আস্তে বিস্তার লাভটা করছে তোমরা শুধু দেখে যাও। এরপরে কি হলো, 1690 খ্রিস্টাব্দে জোব চার্নক, এটা কিন্তু জব নয়, ঠিক আছে, জোব কথাটা উচ্চারণটা জোব চার্নক আর হবে এটা, এস্টাবলিশড আ ফ্যাক্টরি অ্যাট সুটানুটি। ঠিক আছে, সুটানুটিতে উনি একটা ফ্যাক্টরি এস্টাবলিশড করলেন, যেটাকে ফর্টিফাইড করলেন, মানে তার চারিদিকে একটা দুর্গ বিশিষ্ট তৈরি করলেন 1696 সালে, যার নাম দেয়া হলো কি আমাদের ফোর্ট উইলিয়াম। ঠিক আছে, যার নাম দেয়া হলো আমাদের ফোর্ট উইলিয়াম। বোঝা গেল, এই জব চার্নক একটা ফ্যাক্টরি করলেন সুটানুটিতে। এবং 1698 সালে কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি obtained from সুবেদার অফ বেঙ্গল আজিম মুসান দ্য জমিদারি অফ ভিলেজ অফ সুতানুটি, গোবিন্দপুর, কালিকাটা। দেখো এবারে কি হলো, 1698 সালে কি করা হলো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, তখন বেঙ্গলের সুবেদার ছিলেন হচ্ছেন কে? আজিম মুসান। ওকে, আজিম মুসান বেঙ্গলের সুবেদার ছিলেন। ওনাকে বললেন কি যে আমরা সুতানুটি, গোবিন্দপুর এবং কালিকাটা, এই 3টে ভিলেজ নিয়ে আমরা ভিলেজে আমরা জমিদারি সত্ত্বটা দরকার, মানে নেব আমরা,
তার বদলে আপনাকে আমরা বছরে একটা পেমেন্ট দেব। সেই পেমেন্টটা হচ্ছে কত, 1200 টাকার বিনিময়ে। মানে তৎকালীন সময় 1200 টাকা কিন্তু অনেক টাকা, অনেকটাই। এখনকার সময় 1200 টাকাটা মানে কিছুই নয় যেমন আমরা জানি, তেমনি তৎকালীন সময় 1200 টাকাটা অনেকটাই ছিল। এই 1200 টাকার বিনিময়ে তারা কি করলো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজিম উসান সুবেদার অফ বেঙ্গলের কাছ থেকে সুটানুটি, গোবিন্দপুর, কালিকাটা এই 3টে ভিলেজের জমিদারি সত্ত্বটা লাভ করলো। এবং এই 3টে ভিলেজের সাথে বেঙ্গলে যে সমস্ত ফ্যাক্টরিগুলো তারা করেছিল, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল, সেটা 1700 সালে চলে গেল হচ্ছে ফোর্ট উইলিয়ামের আন্ডারে। মানে ফোর্ট উইলিয়াম হচ্ছে হেডকোয়ার্টার হয়ে গেল। সেখানে গিয়ে আমাদের যা কিছু এখানে ব্যবসা বাণিজ্য ট্রেডিং পারপাস হচ্ছে সবকিছু গিয়ে আমাদের ওখানে রিপোর্ট করতে হবে, সেটা চলে গেল ফোর্ট উইলিয়ামের আন্ডারে। বোঝা গেল তাহলে এই বেঙ্গলের ক্ষেত্রে। এবং এরপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা বলবো। 1717 সালে যে ফারুকশিয়ারের ফরমান, এই ফরমান নিয়ে আমি এখানে অত কিছু তোমাদের ডিটেলসে বলবো না, কারণ নবাব অফ বেঙ্গল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে কনফ্লিক্ট হয়েছিল, যে বাংলার প্রথম ইন্ডিপেন্ডেন্ট নবাব হলো মুর্শিদ কুলি খান, সেই সময় থেকে যে কনফ্লিক্ট গুলো শুরু হলো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, সেই ডিটেলসের সময় তখন আমি ফারুকশিয়ারের ফরমান সম্পর্কে বলবো। এখানে জাস্ট আমি তোমাদের বলে রেখে দিই যে 1717 এর পরে মানে এখানে যে করলো, এই যে ফ্যাক্টরি যে করা হলো 1700 সালে, তো 1700 সালে ফ্যাক্টরি করার পরে তখন মোগল সম্রাট কিন্তু ঔরঙ্গজেব বসে আছেন। এবং ঔরঙ্গজেব কি করলেন, ইংলিশদের সাথে মানে অতটাও তাদের বনিবনা না হওয়ার জন্য এই ঔরঙ্গজেবের ক্ষেত্রে কিন্তু ঔরঙ্গজেবের সাথে ইংলিশদের একটা কনফ্লিক্ট শুরু হলো এবং ঔরঙ্গজেব একটা ওয়ার ডিক্লেয়ার করে দিল। ঠিক আছে, তো ইংলিশরা ভেবেছিল কি ঔরঙ্গজেবের মানে অতটাও মোগল সম্রাট অতটাও মানে কি বলবো শক্তিশালী নয়, তারা অবভিয়াসলি হেরেই যাবে। তো সেই ক্ষেত্রে জিনিসটা ঘটলো পুরো উল্টো, ঔরঙ্গজেব জিতে গেল এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে গেল। ঠিক আছে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে যাওয়ার পরে তারা মানে বুঝতে পারলো যে ঔরঙ্গজেবের যে সাম্রাজ্য, যে নীতি, সেই নীতিটা মানে এতটাই স্ট্রং ছিল, তারা তাদের কাছে পেরে উঠলো না, মানে কোম্পানি তাদের মানে ঔরঙ্গজেবের কাছে পেরে উঠলো না। তখন তারা কি করলো, ঔরঙ্গজেবের কাছে গিয়ে মানে ক্ষমা চাইলো এবং ঔরঙ্গজেব তাদেরকে ক্ষমাও করে দিল। ঠিক আছে, এবং তার সাথে সাথে কিছু এক্সট্রা প্রিভিলেজও তাদেরকে দিয়ে দিল, ক্ষমা করে দিল এবং প্রিভিলেজও তাদেরকে দিল। এরপরে যখন ফারুকশিয়ার বসলেন মোগল সাম্রাজ্যে পরপর, ঔরঙ্গজেবের পরপর যখন আমরা দেখবো যারা যারা মোগল সম্রাট বসেছিলেন, তার মধ্যে ফারুকশিয়ার যখন বসলেন 1717 সালে, তো ফারুকশিয়ার কি করলেন, একটা রয়্যাল ফরমান জারি করলেন। এই রয়্যাল ফরমানটা জারি করার পেছনে ফারুকশিয়ারের একটাই কারণ ছিল, হচ্ছে কি যে এটা মানে গল্পটা শোনা যায় অ্যাকচুয়ালি, যে সেই সময় ফারুকশিয়ারের একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কোনো রকম কোনো ডাক্তার বলো ইন্ডিয়ার মধ্যে কেউ সারাতে পারছিল না। তখন ইংল্যান্ড থেকে একটা ব্রিটিশ ডক্টর নিয়ে আসা হলো, যার নাম হচ্ছে উইলিয়াম হ্যামিল্টন। এই উইলিয়াম হ্যামিল্টন এসে ফারুকশিয়ারের এই ফোড়াটা মানে সারিয়ে দিলেন, অপারেশন করলেন, সার্জারি করলেন, করে ফারুকশিয়ারকে সারিয়ে দিলেন। তার ফলে ফারুকশিয়ার তো আনন্দে গদগদ একদম, যে আমাকে মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছে, এরকম একটা ব্যাপার। তো এই উইলিয়াম হ্যামিল্টনকে তো সোনার উপর যা দেওয়ার তাকে ভরিয়ে দিলেন। তার সাথে সাথে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটা ট্রিক খেলে গেল। সেই ট্রিকটা কি, তারা ফারুকশিয়ারকে গিয়ে বললেন যে আমাদের একটা রয়্যাল ফরম্যান দিন বা রয়্যাল চার্টার দিন, যেখানে আমরা মানে ফ্রিলি ট্রেড করতে পারবো বেঙ্গলে, বাংলাতে আমরা পুরো ফ্রি ভাবে, ফ্রি অফ কস্টে আমরা ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য করতে পারবো। তো এই কথাটা বললেন, ফারুকশিয়া তো তখন আনন্দে আত্মহারা। ফারুকশিয়া সেই রয়্যাল ফরম্যানটা জারি করে দিলেন, সেই ভ্যালুয়েবল প্রিভিলেজটা দিয়ে দিলেন বেঙ্গলে, যে না ঠিক আছে তোমরা ফ্রি অফ কস্টে বেঙ্গলে ব্যবসা বাণিজ্য করো, আমার কোনো আপত্তি নেই, যেটা ম্যাগনা কার্টা অফ দ্য কোম্পানি হিসেবে হয়ে গেল, মানে কোম্পানিদের ফরে চলে গেল, পুরো একদম ফেভারে চলে গেল। ঠিক আছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন নবাবের সাথে দেখবো, নবাবের সাথে মেন কনফ্লিক্টটা লাগলো হচ্ছে কি, এই ফারুকশিয়ারের ফরম্যানটা কিন্তু তোমাদের মানে কোম্পানি যে সমস্ত কর্মচারীরা আছে তারা কিন্তু মিসইউজ করছিল। তো সেটা আমি পরে নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব, এটা এখানে আলোচনা করে লাভ নেই।
তো এইটুকু তোমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো যে ফরম্যানটা কেন দেয়া হলো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এলো, ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা আমরা পড়ি হচ্ছে ফ্রেঞ্চ। দেখো ফ্রেঞ্চের আগে আমরা জানি যে ডেনসরা এসেছিল, ঠিক আছে। ডেনস বলতে যারা ডেনমার্কের লোকজন আছেন তাদেরকে আমরা ডেনস বলে থাকি। তো ডেনসরা এসেছিল এবং ডেনস ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তৈরি করা হয়েছিল 1845 সালে। এবং এই ডেনস ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মানে একদমই বলতে গেলে চুনোপুটি। তো তারা কি করলো, তারা এখানে বেশি দিন থাকেনি, তারা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ডেনসে সেটা বিক্রি করে দিয়ে চলে গেল। ভালো কথা। তারপরে এলো হচ্ছে লাস্ট আমাদের যে ইউরোপিয়ান এসেছিলেন, ফার্স্ট তো এসেছিলেন আমরা জানি পর্তুগিজ, লাস্ট এসেছিলেন হচ্ছেন এই ফ্রেঞ্চরা। এই ফ্রেঞ্চরা এলেন যখন আমাদের এতে মানে লাস্ট যে ইউরোপিয়ান কলোনিয়াল বলতে পারো, কলোনিয়াল পাওয়ার বলতে পারো ফ্রেঞ্চ, যেটা আমাদের ইন্ডিয়ার মাটিতে পা রাখলেন এবং ব্যবসা বাণিজ্য অবভিয়াসলি করার জন্য। তো তারা কি করলেন, তাদের প্রথম ফ্যাক্টরি তারা তৈরি করলেন হচ্ছে 1767 সালে। ফ্র্যাঙ্কোইস ক্যারন নামে একজন, যিনি ডিরেক্টর জেনারেল অফ কোম্পানি ছিল। মানে আমি তোমাদের বলেছি যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু মানে হয়েছিল, সবারই কিন্তু একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তো এই ইস্ট ইন্ডিয়া ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই একজন ডিরেক্টর জেনারেল ছিলেন যার নাম ফ্র্যাঙ্কোইস ক্যারন। উনি প্রথম ফ্যাক্টরি তৈরি করলেন 1767 সালে হচ্ছে কোথায়, সুরাটে। সুরাটে উনি হচ্ছে প্রথম ফ্যাক্টরি তৈরি করে দিলেন। ওকে, বোঝা গেল। এরপরে উনি কি করলেন, 1669 সালে, ঠিক আছে, 1669-এ একটা ফ্যাক্টরি তৈরি করলেন কোথায়, মাসুলিপাট্টানামে। মাসুলিপাট্টানামে আর একটা ফ্যাক্টরি তৈরি করলেন। এবং 1672 সালে ক্যারন মানে হচ্ছে এই ফ্র্যাঙ্কোইস ক্যারন ওয়ার রিপ্লেসড বাই ফ্র্যাঙ্কোইস মার্টিন, ঠিক আছে। ওই ডিরেক্টর জেনারেল চলে গেলেন, ক্যারন চলে গিয়ে এলেন হচ্ছেন কে, ফ্র্যাঙ্কোইস মার্টিন। এই ফ্র্যাঙ্কোইস মার্টিন এসে একটা ভিলেজ উনি নিলেন কার কাছ থেকে, বিজাপুরে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, বিজাপুরের সুলতান শের খান লোদি, এনার কাছ থেকে একটা ভিলেজ উনি নিলেন, নিয়ে ওইখানে একটা মানে শহর ফাউন্ড করলেন, যে শহরটার নাম আমরা সবাই জানি, পন্ডিচেরি। বোঝা গেল। এই পন্ডিচেরি শহরটা হচ্ছে 1672 সালে যখন ফ্র্যাঙ্কোইস মার্টিন এলেন, এসে কি করলেন, এই বিজাপুরের সুলতান শের খান লোদির কাছ থেকে একটা ভিলেজ উনি নিলেন, মানে গ্র্যান্ড করলেন বা পারমিশন বা কিনে নিলেন। ওটা কিনে নেওয়ার পরে সেখানে একটা শহর স্থাপন করলেন যার নাম হচ্ছে কি পন্ডিচেরি। শহর ঠিক নয় অ্যাকচুয়ালি, মানে কি বলবো, একটা রাজ্যই বলতে পারো। যাই হোক, তখন ওই নাম দিলেন হচ্ছেন ওই পন্ডিচেরি, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চের ক্যাপিটাল হয়ে গেল। তাই জন্য আমি পন্ডিচেরিটা তোমাদের বললাম, ফ্রেঞ্চের ক্যাপিটাল কিন্তু এটা হয়ে গেল এই পন্ডিচেরিটা, ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি হলো, 1674 সালে, এটা তো 1672 সালে হয়ে গেল। এরপরে কি হলো, 1674 সালে হচ্ছে ফ্রেঞ্চরা একটা ক্যালকাটার কাছে, মানে আমাদের তখন ক্যালকাটার কাছে একটা জায়গা ওনারা দখল করলেন, যিনি বেঙ্গলের রুলার ছিলেন সেই সময়, তার কাছ থেকে দখল করলেন। দখল করে নিয়ে সেখানে একটা শহর, এটা শহর অবভিয়াসলি, এই শহরটা স্থাপন করলেন, যার নাম কি দিলেন, চন্দননগর। যে শহরটার নাম আমরা সবাই জানি, যে এই 1674 সালেই কিন্তু এই ক্যালকাটার কাছে এই শহরটা মানে রিসিভ করলেন, মানে এই ফ্র্যাঙ্কোইস মার্টিন উনি রিসিভ করলেন, রিসিভ করে ক্যালকাটার কাছে একটা শহর উনি প্রতিষ্ঠা করলেন। সেই শহরটার নাম হচ্ছে 1674 সালে চন্দননগর।
1690 থেকে 92 এর মধ্যে উনি এটা তৈরি করেছিলেন, বিল্ড করেছিলেন এবং রিসিভ করেছিলেন 1674 সালে। ভালো কথা। সেই সমস্ত এই জিনিসটা মানে করার পরে এবং আদার যে সমস্ত ফ্যাক্টরি ছিল সেগুলো হচ্ছে মাহে, কারাইকল, বালাসোর এবং কাশিমবাজার, এই জায়গাগুলোতেও কিন্তু ফ্রেঞ্চ ফ্যাক্টরি তৈরি হয়েছিল। বোঝা গেল এটা ফ্রেঞ্চদের। তো ফ্রেঞ্চরা তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তোমরা মানে ফ্যাক্টরি তৈরি করতে লাগছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তৈরি করছে। তো ইংলিশরা তখন আছে 1690 বলছি আমি, 1700 সাল বলছি। তো ইংলিশরা তো তখন অলরেডি আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করছে। তো তারা কি করছে তখন, তোমরা ইংলিশদের সাথে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো কাদের, আমাদের ফ্রেঞ্চদের, যেটা আমরা অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি ইন দ্য ডেকান, মানে ডেকান বলে দাক্ষিণাত্যের দিক থেকে তারা কিন্তু এই যে ফ্যাক্টরিগুলো তারা ফ্রেঞ্চরা তৈরি করছে এবং দাক্ষিণাত্যের দিকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বাণিজ্য করছে। তো কি হচ্ছে, এদের সাথে একটা কনফ্লিক্ট শুরু হলো। স্বাভাবিকভাবে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো কাউকেই থাকতে দেবে না, তারা একাই রাজত্ব করবে এখানে স্বাভাবিকভাবেই। তো কি হলো, এই যে বাণিজ্যিক যে প্রাধান্য লাভের দ্বন্দ্ব শুরু হলো এই ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, ঠিক আছে। এবং আমরা দেখতে পাবো যে কি এই যে 1740 সালে যে যুদ্ধটা শুরু হলো, ফার্স্ট কর্ণাটিক ওয়ার, আমরা কর্ণাটিক বা কর্ণাটক যেটা আমরা জানি, দাক্ষিণাত্যে রাজনৈতিক প্রাধান্য লাভের জন্যই কিন্তু এই যুদ্ধটা বা এই সংগ্রামটায় এই অ্যাংলো ফ্রেঞ্চরা অবতীর্ণ হয়েছিল। এবং এই যে মানে যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধগুলো হয়েছিল হচ্ছে বেসিক্যালি আমাদের করমণ্ডল কোস্টে। ওকে, করমণ্ডল কোস্টে এই যুদ্ধগুলো হয়েছিল এবং যার নামকরণ এই অ্যাংলোরা করেছিলেন। এই করমণ্ডল কোস্টের আমরা আগেই দেখলাম যখন পড়েছিলাম, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, করমণ্ডল কোস্ট ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল, যেটা সেন্ট জর্জ ফোর্টের আন্ডারে ছিল। সেইখানে কিন্তু এই করমণ্ডল কোস্টে তোমরা বুঝতে পারছো ইংলিশরা বসে আছে। এই করমণ্ডল কোস্টে তারা নামকরণ করেছিল কর্ণাট বা কর্ণাটক, ঠিক আছে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা নামকরণ করেছিল, সেই জন্য এই যুদ্ধকে বলা হয় কর্ণাটকের যুদ্ধ। তো এইখান থেকে বেসিক্যালি খুব বেশি কোশ্চেন আসে না। আমি তোমাদের যে যে কথাগুলো এখানে বলছি একটু মন দিয়ে শুনে নাও, তাহলেই তোমাদের মনে থেকে যাবে। ফার্স্ট কর্ণাটিক ওয়ার হয়েছিল 1740 থেকে 48 সালে, ঠিক আছে। এখানে অনেক কিছু হয়েছিল, ব্যাটল অফ সেন্ট থমাস হয়েছিল, এক্সলা চ্যাপেল্লা নামে একটা ট্রিটিও সাইন করা হয়েছিল এই ফার্স্ট কর্ণাটিক ওয়ারে। এবং ফার্স্ট কর্ণাটিক ওয়ার যেটার নামটা আমরা জানি ডুপ্লেক্স, ঠিক আছে, এই ডুপ্লেক্সের সাথে কিন্তু হয়েছিল, এই ডুপ্লেক্সের সাথে কিন্তু হয়েছিল। সেকেন্ড কর্ণাটিক ওয়ার হলো হচ্ছে 1749 থেকে 1754 অবধি, যেখানে হচ্ছে ব্যাটল অফ আম্বার এবং আরকটও হয়েছিল এবং ট্রিটি অফ পন্ডিচেরি। এই সেকেন্ড কর্ণাটিক ওয়ারটা এন্ড হয়েছিল ট্রিটি অফ পন্ডিচেরি, মানে ট্রিটিটা সাইন করে এটা মানে করা হয়েছিল, মানে বন্ধ করা হয়, মানে যুদ্ধটা শেষ হলো। এবং ইংলিশরা কিন্তু মানে আস্তে আস্তে ফ্রেঞ্চদের মানে যে শক্তিশালী ছিল ফ্রেঞ্চরা, তাদেরকে আস্তে আস্তে দমন করার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবং এটাও কিন্তু ডুপ্লেক্স এবং গোডেলু নামে একজনের সাথে কিন্তু হয়েছিল, মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেম্বার। এবং থার্ড কর্ণাটিক ওয়ারটা হলো হচ্ছে 1757 সালে থেকে 1763 সালে, সেটা হলো কাউন্ট ডে ল্যারি ছিলেন উনি, মানে কর্ণাটক বা ফ্রেঞ্চের দিক থেকে। এবং যে ব্যাটল অফ ওয়ান্ডিওয়াস, যেটা আমাদের পরীক্ষায় এই থার্ড কর্ণাটিক ওয়ার থেকে মেইনলি যে কোশ্চেনটা আমাদের দেয় সেটা হচ্ছে ব্যাটল অফ সেটা হয়েছিল হচ্ছে তোমাদের 1760 সালের 22শে জানুয়ারি। এই কার কার মধ্যে হলো, ফ্রেঞ্চ এবং অ্যাংলো, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হলো। এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি হিসেবে এই ব্যাটলটা লড়েছিলেন, যিনি আর্মি ছিলেন সেই আর্মি জেনারেল ছিলেন হচ্ছেন আয়ারকুট, ওকে। এবং ফ্রেঞ্চের আর্মিও ছিলেন এবং স্বাভাবিকভাবেই ফ্রেঞ্চরা এখানে হেরে গেল। এবং এই ব্যাটলটা শেষ হলো 1763 সালে, একটা ট্রিটি সাইন করা হলো, যে ট্রিটিটার নাম হচ্ছে ট্রিটি অফ প্যারিস।
সেটা সাইন করে এই যে 7 বছর ধরে যে যুদ্ধটা চলছিল, কর্ণাটক ওয়ারটা চলছিল, কর্ণাটকের যুদ্ধটা চলছিল, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। ফ্রেঞ্চরা কিন্তু পুরোপুরি হেরে গেলেন এখানে এবং তারা ইন্ডিয়া থেকে বিদায় নিলেন এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে এখানে একটা তাদের যে কুটি ছিল তাদের সেই কুটিটা একদম পুরোপুরি দৃঢ় করে নিলেন। তো বোঝা গেল এই যে অ্যাংলো, এটা আমি আলাদাভাবেই তোমাদের দিতে পারতাম, কিন্তু এখান থেকে আমার আর কিছু বোঝানোর নেই বেসিক্যালি, কারণ এখান থেকে কোশ্চেন খুব কমই আসে। যেটা আসে সেটা আমি তোমাদের বলে দিলাম। ব্যাটল অফ ওয়ান্ডিওয়ার্স 1760 সালে 22শে জানুয়ারি হয়েছিল এবং থার্ড কর্ণাটিক ওয়ার, সেকেন্ড কর্ণাটিক ওয়ার এবং ফার্স্ট কর্ণাটিক ওয়ার কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল আমি তোমাদের বলে দিলাম। ওকে, বোঝা গেল? তাহলে আজকে থিওরি ক্লাসটা এখানেই শেষ। এখানে আমি আর 5টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, মাত্র 5টা কোশ্চেন, কারণ আগের দিনে আমি 10টা কোশ্চেন আলোচনা করেছি, আজকে আমি 5টা কোশ্চেন করব, টোটাল 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারেও দিয়েছে। এছাড়াও তোমরা যখন এই ভিডিওটা দেখে নিয়ে আরো প্র্যাকটিস করবে, তখন কোনো এক্সট্রা কোশ্চেন যদি পাও সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিও। প্রথম কোশ্চেন কি, ইন হুইচ ইয়ার ভাস্কো ডা গামা অ্যারাইভড অ্যাট ক্যালিকট? আমি আর অপশন বলছি না, কারণ তোমরা সবাই জানো কি হবে, 1498-তে। অ্যামং দ্য ফলোয়িং ফ্যাক্টরিজ ইন বেঙ্গল, দ্য ওয়ান এস্টাবলিশড বাই দ্য পর্তুগিজ। এর মধ্যে কোথায় পর্তুগিজরা তাদের ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে হুগলি। 3 নম্বর কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ মুঘল এম্পারার অফ ইন্ডিয়া ওয়েন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড ইন লন্ডন? লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম করা হলো তখন মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট বসেছিলেন? তো আমরা সবাই জানি আকবর। 4 নম্বর কোশ্চেন কি বলছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ কনস্টিটিউটেড ডিউরিং দ্য রেইন অফ? কার সময় এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা তৈরি হয়েছিল? সেটা সঠিক অ্যান্সার হবে লুইস ফোর। লুইস ফোর, আমি একটু আগেই বললাম, যেমন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা কুইন এলিজাবেথের কাছ থেকে একটা পারমিশন নিয়ে এলো, তেমনি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি করা হলো তখন কিন্তু এই কিং লুইস ফোরের কাছ থেকে কিন্তু চতুর্থ লুইয়ের কাছ থেকে কিন্তু তারা পারমিশন নিয়েই ট্রেড করতে এই ইন্ডিয়াতে এসেছিল। 5 নম্বর কি, আইডেন্টিফাই দ্য রিজন হোয়ার ইউরোপিয়ানস গট বেস্ট সোডা অ্যান্ড অপিয়াম? অপিয়াম হচ্ছে আফিম বলছে যেটাকে, সোডা হচ্ছে সুরা পান করে না, সেই সুরা এবং অপিয়াম ইউরোপিয়ানরা কোন রিজিয়নে তারা বেশি পরিমাণে পেত? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বিহার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করব তোমাদের এই ভিডিও মানে পার্ট 1 এবং পার্ট 2 অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস বা অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানি, এটা দেখার পরে আর কোনো রকম কোনো কিছু আটকাবে না কোশ্চেন, কারণ আমি যতটা সম্ভব পেরেছি ডিটেলসে তোমাদের সাথে এখানে আলোচনা করেছি। ওকে, তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও, যেখানে তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ ওখানে পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এখানেই শেষ করলাম আমি ক্লাসটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো।